মেসেজের টোন বেজে উঠতেই আয়না থেকে চোখ সরিয়ে বেডের ওপর পড়ে থাকা ফোনের দিকে। ফোনের লাইট একবার জ্বলে উঠছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে। না চাওয়া সত্ত্বেও এক পা করে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে ফোনটা হাতে তোলে মাধুর্য। অনুভব নামটি দেখে হৃদয়টা এক মুহূর্তে শীতল হয়ে যায় মাধুর্যের। হার্টবিট ফাস্ট চলতে শুরু করে। মানুষটিকে সে যতই ইগনোর করতে চাইছে যেন ততই তার সমস্ত জুড়ে জায়গা দখল করছে। কিছুক্ষণ স্থির থেকে মেসেজ ওপেন করে মাধুর্য। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, এখন এবং এই মুহূর্তে। যদি তোমার ইচ্ছে হয় তবে সেই নদীর ধারে চলে এসো, যেখানে আমাদের অনুভূতি প্রগাঢ় হয়েছিল। মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে থাকে মাধুর্য। মাথায় আসে হাজারো চিন্তাভাবনা। মাধুর্যের ধারণামতে তো অনুভব মানুষ। সে একটা প্রাণী। যতদূর তার মনে হয়েছে সে একজন ভ্যাম্পায়ার, যার সঙ্গে মানুষের কখনোই মিল হওয়া সম্ভব নয় হয়তো। সব ভাবনা মাথা থেকে নামিয়ে ফেলল মাধুর্য। মাথা চেপে ধরো ভাবতে থাকল শুধুমাত্র অনুভবের কথা। সে অনুভবকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আজকে যখন লোকটা তাকে ডেকেছে তখন তার যাওয়া উচিত। হয়তো এটাই তার সঙ্গে শেষ দেখা। নিজেকে সান্ত্বনা দিয়ে মাধুর্য বেরিয়ে পড়ে অনুভবের সঙ্গে দেখা করতে। হাঁটতে হাঁটতে মনে হয় তার জীবনে রয়েছে শুধুই তিক্ততা, নেই কোনো মিষ্টত্ব। এমন জীবনও কারো হয় যেখানে এক চিলতে সুখ থাকলে পরবর্তীতে হাজারো কষ্ট এসে ভিড় জমায়। আনমনে চলতে চলতে কখন যে মাধুর্য নদীর পাড়ে পৌঁছায় সে নিজেই জানে না। তবুও কাটে না তার চিন্তার রেশ। নদীর পাড়েই গাছে ভর দিয়ে এক পা গাছে ভাঁজ করে রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল অনুভব। তার কানে আসে কারো পায়ে হেঁটে যাওয়ার শব্দ। অর্ধেক ভেঙে যাওয়া মনটা জানান দেয় যার অপেক্ষায় সে প্রহর গুনছিল সেই মানুষটা এসেছে। চোখ খুলে পাড়ের ওপরে তাকায় সে। চোখের সামনে ভেসে ওঠে এক চাঁদপানা মুখ। মাধুর্যকে অনবরত হাঁটতে দেখে ভরাট গলায় তাকে ডাক দেয়, মাধুর্য। ভাবনার রেশ কেটে যায় মাধুর্যের। ওপরে থাকা চাঁদটাও প্রভার ফেলছে তার ওপর। সে বুঝতে পারছে তার চোখ বারবার রং পাল্টাচ্ছে। নিজের মাথা ঝাঁকুনি দিয়ে তাকায় মাধুর্য। চোখের সামনে পরিষ্কার দেখতে পায় তার প্রিয় মানুষটিকে। মনে অনেক দ্বন্দ্ব নিয়ে পাড়ের নিচে নামে মাধুর্য। অনুভব তার সামনে আরও স্পষ্ট হয়ে ওঠে। মাধুর্যের ভেতরটা কেঁপে ওঠে অনুভবকে দেখে। মনে একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে, লোকটা কি ঘুমোয় না? অনুভবের চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। মাথার চুল নেই পরিপাটি, সবসময় খোঁচা খোঁচা দাড়ি রাখার অভ্যেস তার। তবে দাড়ি আগের থেকে বেশ বর্ষর হয়ে গিয়েছে। এতদিন অনুভবের দিকে ঠিকমতো তাকায়নি মাধুর্য, তাই এসব পরিবর্তন তার খেয়ালেও আসেনি। আজ মনোযোগ দিয়ে দেখছে। শুকনো কেশে মাধুর্য প্রশ্ন করে, কেন ডেকেছেন? কোনো কাজ ছিল? কাজ তো অনেক রয়ে গেছে মাধুর্য। সেসব কাজ শেষ করার সুযোগটুকুও তো পেলাম না। ঘন চোখের পাপড়ি বারবার নড়তে থাকে মাধুর্যের। অনুভবের এসব প্যাঁচানো কথাবার্তার আগামাথা খুঁজতে থাকে সে। দমকা হাওয়া ছুঁয়ে দিয়ে যায় তাদের দুজনকে। দুজন শুনতে পায় দুজনেরই নিঃশ্বাসের শব্দ। দুজনের নিঃশ্বাস প্রচণ্ড ভারী। প্রতিটা নিঃশ্বাস ফেলার সঙ্গে যেন কষ্টগুলো উপচে পড়ছে। মাধুর্য এবার স্পষ্ট ভাষায় বলে, কি বলতে চাইছেন? কাল আপনার বিয়ে। আপনার এভাবে দেখা করতে আসা ঠিক হয়নি। আপনার যা বলার তাড়াতাড়ি বলুন। অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। আমার বিয়েতে কি তুমি খুব খুশি? আমার খুশি বা অখুশি বিয়েতে কি কোনো প্রভাব ফেলে? অনুভব আচমকা মাধুর্যের হাতজোড়া ধরে নিজের বুকের ওপর রাখে। থতমত খেয়ে তাকায় মাধুর্য। মানুষটা তাকে যে কোনো মূল্যে দুর্বল করতে চায়। আমি আর পারছি না, চলো আমরা পালিয়ে যাই, যেখানে কেউ খুঁজে পাবে না আমাদের। অনুভবের কথায় একটা বাচ্চাদের মতো জেদ খুঁজে পেল মাধুর্য। তবে মাধুর্যের তো তার এই বাচ্চামিতে সাথ দিলে চলবে না। নিজের হাত ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে মুখ করে নেয় সে। আপনার বোঝার মতো যথেষ্ট বুদ্ধি হয়েছে অনুভব। আপনাকে এসব মানায় না। আপনিও জানেন আপনাকে কবিতাকে বিয়ে করতে হবে। আমিও জানি। অনুভব দেখে তার নিষ্ঠুর মাধুর্যকে। হ্যাঁ, মেয়েটা আগের থেকে অবশ্যই নিষ্ঠুর হয়েছে, নয়তো তাকে অবজ্ঞা কি করে করতে পারে? অনুভব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কিন্তু আমি তো কবিতাকে কখনোই সুখী রাখতে পারবো না। আমি তোমাকে। কথায় মাঝেই থামিয়ে দেয় মাধুর্য অনুভবকে। সে শুনতে চায় না সেই কথা। সে দ্রুত গতিতে অনুভবের দিকে ফিরে বলে ওঠে, বলবেন না এই কথা, প্লিজ। আমি আর সেই কথা শুনতে চাই না যেই কথা আপনি বলতে চাইছেন। আপনার মনের কথা আমার লোমকূপে অবধি শিহরণ জাগাতে পারে। আর এর ফল হতে পারে নিজের পুরনো বন্ধুকে ধোঁকা দেওয়া, যেটা আমি চাই না।
কবিতা বলেই কি তুমি স্যাক্রিফাইস করছো? জানি না, আমি কিছু জানি না, আমাকে আর প্রশ্ন করবেন না দোহাই লাগে। বিদ্যুতের গতিতে উধাও হয়ে যায় মাধুর্য। অনুভব তাকে আটকাতে গিয়েও পারে না। চোখ বন্ধ করে গাছে হাত দিয়ে আঘাত করে সে। সবটা হয়ে গেল এলোমেলো। পরের দিন স্বামীহা এসেছে আজ মাধুর্যের কাছে। সেই সঙ্গে বিভোরও এসেছে। আজকে কবিতার বিয়েতে তারাও ইনভাইটেশন পেয়েছে। তবে প্রথমে এসেছে মাধুর্যের কাছে। স্বামীহা যখন থেকে এসেছে মাধুর্যকে দেখেই যাচ্ছে সে। তার শুকনো চোখমুখ দেখে কিছু একটা আন্দাজ করেই ফেলে স্বামীহা। মাধুর্য রান্নাঘরে স্বামীহার জন্য কোল্ড কফি আর বিভোরের জন্য ব্ল্যাক কফি বানাচ্ছে। এই বাহানায় স্বামীহাকে এড়িয়ে যাচ্ছে ও। কারণ সে জানে ওর আপু কিছু একটা ধরেই ফেলবে। আজ বাড়িতে এলিনা নেই। অনুভবের বিয়েতে না চাইতেও তাকে সেখানে থাকতে হচ্ছে। কফি বানিয়ে ট্রেতে নিয়ে বেরিয়ে এসে বেতের সোফার সামনের টেবিলে রাখে মাধুর্য। স্বামীহা মাধুর্যকে উদ্দেশ্য করে বলে, আর কিছু লাগবে না, তুই এখানে এসে বস আমার পাশে। জোর করে মুখে হাসি ফুটিয়ে স্বামীহার পাশে গিয়ে বসে মাধুর্য। স্বামীহা ভ্রু কুঁচকে দেখতে থাকে তাকে। কফিতে এক চুমুক দিয়ে বলে, মুখে একটা প্লাস্টিক হাসি ফুটিয়ে রেখে কি বোঝাতে চাচ্ছিস আমাকে বল। মাধুর্য অপ্রস্তুত হয়ে পড়ে তোতলানো গলায় বলে, কি বলছো আপু? আমি কি বোঝাতে যাব? ঠিকই তো, কি বলছিস এসব স্বামীহা? বিভোর কফি হাতে নিয়ে কথাটি বলে ওঠে। স্বামীহা নিশ্চিত হয়ে বলে, আমি যা বলছি ঠিকই বলছি। মাধুর্য কি হয়েছে তোর? এই বাড়িতে থাকতে সমস্যা হচ্ছে নাকি হাত খরচের সমস্যা? আমাদের বল। নিজের কঠোরতা টিকিয়ে রাখতে পারে না মাধুর্য। হুট করেই স্বামীহার কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করে সে। স্বামীহা কিছুটা চিন্তিত হয়ে পড়ে মাধুর্যের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? মাধুর্য সবটা বলে। স্বামীহা আর বিভোর কিছুটা হতবাক হয় বটে। যেই মেয়েটা ভালোবাসায় বিশ্বাসী ছিল না, যেই মেয়েটা বড়লোক ছেলে দেখলে কয়েক হাত দূরত্ব রেখে চলত, সেই মেয়েটাই কি না এমন একজনকে ভালোবাসল যাকে নিজের করে পাওয়া বেশ দুষ্কর হয়ে পড়েছে। স্বামীহা ও বিভোর ঠিক কি বলে সান্ত্বনা দেওয়া যায় তাদের মাথাতেই আসছে না। স্বামীহা অনেক ভাবনাচিন্তা করে বলে ওঠে, প্রত্যেকটা মানুষের জীবনসঙ্গী আগে থেকেই নির্ধারণ করে রাখেন আমাদের সৃষ্টিকর্তা। তোর ভাগ্যে যদি অনুভব লিখা থাকে তবে কবিতার সঙ্গে বিয়ে হবার আগ মুহূর্তেই তোদের মিলন ঘটবে। আর যদি না থাকে তাহলে হাজার চেষ্টা করেও তাকে পাওয়া যাবে না। তুই নিজেকে আগে শান্ত কর। মাধুর্য আস্তে আস্তে নিজের কান্না থামায়। বিভোর তাকে প্রশ্ন করে, এরপর কি করবি ভেবে রেখেছিস? না, এখনও ভাবিনি। আগে কবিতার বিয়েতে তো যেতে হবে, তারপর ভেবে দেখব। দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তুই যেতে পারবি সেখানে? যেতে তো হবেই বন্ধুত্বের কারণে। মলিন হাসে মাধুর্য। বিভোর ও স্বামীহা অসহায় ভঙ্গিতে চেয়ে থাকে মাধুর্যের পানে। চারিদিকে বিয়ের আমেজ। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আয়োজন না করা হলেও বিয়ে বিয়ে ভাব ছড়িয়ে পড়েছে আশেপাশে। সিনহা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। ভ্যাম্পায়ার রাজ্যের সকল ভ্যাম্পায়ার ভিড় করেছে তাদের প্রিন্সের বিয়ের দেখবার জন্য। সকলে বিয়ের কাজে তাড়াহুড়ো করছে। প্রলয় সিনহা চান দ্রুত বিয়ের কাজ সেরে ফেলতে। অনুভব কখন বেঁকে বসবে তার ঠিক নেই। রায়মা, অনুভব তৈরি হয়েছে, হাতে আর বেশি সময় নেই। বিয়ের জন্য বের হতে হবে। প্রণয়ের কণ্ঠে রায়মা তড়িঘড়ি করে ছুটে আসে। ওপরে ইশারা করে বলে, অনুভব তৈরি হচ্ছে, আর একটু সময় লাগবে। সেই সময়টাই তো নেই। নেই বললে ভুল হবে। প্রলয় ভাই দ্রুত যা করবার করতে বলেছে। ছেলেটাকে জোর করা কি ঠিক হচ্ছে প্রণয়? চিন্তিত সুর রায়মার। সে গত কয়েকদিন ধরে অনুভবকে খেয়াল করছে। অনুভব আগের মতো নেই, কেমন জানি হয়ে গেছে। ঠিকঠাক খাওয়া দাওয়াও করে না। তাই তাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে রায়মার। প্রণয় যান্ত্রিক আওয়াজে বলে, প্রলয় ভাইয়ের কথায় শেষ কথা। আর আমার মনে হয় এতে ভালোই হবে। ড্রেসিং রুমে বড় আয়নার সামনে তুলে শিরদাঁড়া সোজা করে দুই হাঁটুতে দুই হাত রেখে বসে আছে অনুভব। তার দৃষ্টি স্থির আয়নায় নিজের দিকে। মনে মনে অসংখ্য বার নিজেকে ধিক্কার জানাচ্ছে সে। তার মনটা বারবার বলে উঠছে, ছি প্রিন্স অনুভব, ছি। যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করলি, যার জন্য তুই নিজের জীবনের সময় থামিয়ে রাখলি, আজ তাকে পেয়েও ধরে রাখতে পারলি না। এই নাকি ওর ভালোবাসা? তুই আদৌ ভাবনাকে ভালোবেসেছিলি তো? তার মস্তিষ্ক তীব্র প্রতিবাদ জানায় তার মনের কথায়। কেন এত সন্দেহ কেন? ভালোবাসা আর বাবার কসমের মধ্যে কি দোটানায় রয়েছি জানিস না? কাকে বেছে নেব? মন এবার তাচ্ছিল্য হাসে। তাই বলে একবার চেষ্টাও করে দেখবি না?
চেষ্টা কি কম করেছি? যা করেছি তার ওপর বিশ্বাস আছে। আমার অপেক্ষা বিফলে যাবে না, কিছুতেই না। আমি শেষ পর্যন্ত আশা রেখে যাব মাধুর্য আমার হবে। মন আর মস্তিষ্কের এই তীব্র লড়াইয়ে কেউ জেতার আগেই দরজা খুলে প্রবেশ করে এলিনা। মাথা নত হয়ে রয়েছে তার এবং হাতে গোল বড় বাটির মতো কিছু একটা, যার ওপর রয়েছে খয়েরি রঙের রাজকীয় পাগড়ি। প্রিন্স, এটা পরে নিন। আমাদের বের হতে হবে। কিং এর করা আদেশ। দ্রুত বের হতে হবে। পাগড়িটা রাখে এলিনা আয়নার সামনে। চোখে মুখে গম্ভীরতা রেখে পাগড়িটা মাথায় পরে অনুভব। সে বরাবরই সুন্দর দেখতে। তার চেহারার সঙ্গে প্রিন্স ভাবটা রয়েছে। তবে আজ নেই তার চেহারার আলাদা উজ্জ্বলতা। তার পরনে বিয়ের পোশাক, গোল্ডেন শেরওয়ানি, খয়েরি পাগড়ি, পায়ে খাগড়া। নিজেকে ভালোভাবে দেখে নেয় অনুভব। এলিনা মিনমিন করে বলে ওঠে, মাধুর্য আপনাকে অনেক ভালোবাসে। কোনো কি উপায় নেই? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না এলিনা। ড্যাডকে গিয়ে বলো আমি তৈরি। এলিনা বাধ্যমতো চলে যায়। আশেপাশে বর এসেছে বলে আনন্দের চিৎকার লেগে গিয়েছে। বর এসেছে, বর এসেছে বলে ধুম পড়ে গেছে। বিয়েটা যেহেতু অনুষ্ঠান করে নয় সেহেতু বেশি ঝামেলা পোহাতে হয়নি। অনুভবদের বসতে দেওয়া হয়। দরদর করে ঘামছে অনুভব। বারবার শেরওয়ানির গলা ধরে টানছে ও। তার দুচোখ খুঁজছে তার প্রেয়সীকে। কবিতা কি তার কথা মানবে, নাকি বিয়েতেই রাজি হবে? প্রলয় রুমাল এগিয়ে দেন ছেলের দিকে। ফিসফিস করে বলেন, মুখে রুমাল গুজে নে। এটা নিয়ম। দেখো ড্যাড, আমার ভালো লাগছে না। আমি মেয়ে নই যে লজ্জা পেয়ে রুমাল মুখের সামনে ধরে থাকতে হবে। প্লিজ স্টপ। প্রলয় সিনহা ভ্রু কুচকে তাকিয়ে অন্যদিকে তাকান। কাজী বলেন বিয়ের জন্য মেয়েকে নিচে নিয়ে আসতে। অনুভবের টেনশন বেড়ে যায়। এত অস্থিরতা কি ভালো লাগে? কিছুক্ষণের মধ্যে নেমে আসে বিয়ের বউ। গায়ে বিয়ের সাজ। অনুভবের দুচোখ ব্যস্ত হয়ে পড়ে মাধুর্যকে খুঁজতে। মনে হচ্ছে মেয়েটা ভিড়ের মাঝেই কোথাও আছে। কিন্তু অনুভব খুঁজে পাচ্ছে না কেন? বিড়বিড় করে বলে ওঠে, মাধুর্য কোথায় তুমি? আই উইশ একটা মিরাকেল ঘটে যাক। অনুভবের ইচ্ছে যেন পূরণ হবার নয়। বিয়ের কনেকে নিয়ে এসে বসানো হয় অনুভবের পাশেই। কনের মুখ মাথার কাপড় দিয়ে ঢাকা। তবে অনুভব তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না পাশের জনের প্রতি। একসময় অনুভব বিড়বিড় করে বলে, কবিতা শেষমেশ তুমি বিয়েতে রাজি হলে? কেন? কবিতা নড়েচড়ে ওঠে। কবিতার হাতের স্পর্শ লাগে অনুভবের হাতের সাথে। অজানা অনুভূতি জাগে অনুভবের মনে। অবাক চোখে তাকায় ও। হুট করে জোরেই প্রশ্ন করে বসে, কে তুমি? কবিতার মা এগিয়ে আসেন। কেন অনুভব বাবা? ও কবিতা। না, ও কবিতা হতেই পারে না। সঙ্গে সঙ্গে মুখের ওপর থেকে কাপড় তোলে বিয়ের সাজে থাকা মেয়েটি। সবাই ভূত দেখার মতো চমকে ওঠে। এ কি বাস্তব নাকি কল্পনা? বিয়ের সাজে বসে আছে মাধুর্য। মুখে নেই তেমন কোনো কৃত্রিম সাজগোজ। যেন এক প্রকার তাড়াহুড়ো করেই সেজেছে সে বউয়ের সাজে। শুধুমাত্র লাল রঙের বেনারসি, মাথায় গোল্ডেন রঙের কাপড় আর গায়ে গয়না। এতটুকুই তার সৌন্দর্য বাড়ানোর জন্য যথেষ্ট। তার চোখের পাতা ভিজে। অনুভবের অস্থির মনটা মাধুর্যকে নতুন রূপে দেখেই স্থির হয়ে পড়ল। মেয়েটা আর কতভাবে তাকে বিমোহিত করবে তা জানা নেই অনুভবের। এক মুহূর্তের জন্য কবিতাকে মনে মনে ধন্যবাদ জানাল সে। ওর ধারণা, কবিতা নিজে বিয়ে থেকে সরে গিয়ে মাধুর্যকে কনে সাজিয়েছে। আশেপাশের মানুষেরা কানাকানি শুরু করে দিয়েছে। অনেকে চিৎকার করে বলছে, বিয়ের কনে অদল বদল হয়েছে। কবিতা মা হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করেন, এটা কি হচ্ছেটা কি মাধুর্য? তুমি কেন তাও বিয়ের সাজে? আমার মেয়ে কোথায়? মাধুর্য হুট করেই কেঁদে ফেলে। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে থাকে তার দিকে। তার কান্নার কারণ কেউ বুঝতেই পারছে না। প্রলয় সিনহা বিরক্ত হন। যেই মেয়ের থেকে দূরে রাখার জন্য ছেলের বিয়ে দিচ্ছে সেই মেয়েটাই কি না এখন বিয়ের কনে সেজে বসে আছে। ভাবা যায়, উনি কড়া গলায় বলেন, কান্নাকাটি বাদ রেখে বলো, বিয়ের কনে কোথায়? কবিতার মা নিজের চিন্তার অন্ত ঘটাতে না পেরে নিজেই ছুট লাগালেন সিঁড়ির দিকে। মাধুর্য নিজের মনকে শক্ত করে অতি শান্ত সুরে বলে, কবিতা আর নেই আন্টি, ওকে খুন করা হয়েছে। সবাই অতি ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বিয়ের কনে বিয়ের দিনে খুন বিষয়টা বেজায় সাংঘাতিক। কবিতার মা কিছুক্ষণের জন্য থমকে পড়েন। কাঁপতে শুরু করেন উনি। চেঁচিয়ে বলে ওঠে, কি বলছো তুমি? আমার মেয়ে? মেয়ে না, আমার মেয়ের কিছু হতে পারে না। শোক সামলাতে না পেরে সিঁড়ি ঘেঁষে বসে কাঁদতে শুরু করেন কবিতার মা। অনুভবও বেশ ধাক্কা খেয়েছে বিষয়টাতে।
কবিতার মতো একজন সাধারণ মেয়ের খুনকে আর কেনই বা করতে যাবে তা ওর মাথাতেই আসছে না। কি উল্টোপাশে কথা বলছো তুমি? তোমার কথা কেনই বা বিশ্বাস করব আমরা? গর্জে বলে ওঠেন প্রলয় সিনহা। অনুভব সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে বলে ওঠে, ড্যাড, মিথ্যে বলে কি লাভ ওর? যেখানে কবিতা মাধুর্যের সবথেকে কাছের বন্ধু। মাধুর্য উঠে দাঁড়ায়, যান্ত্রিকভাবে বলে, আপনাদের বিশ্বাস না হলে আপনারা ওপরের ঘরে গিয়ে দেখতে পারেন। আসুন আপনারা। যেহেতু বিয়েতে বেশি তোড়জোড় নেই সেহেতু লোকজনের ভিড়ও কম। যে কয়জন লোকজন রয়েছে সবাই কাছের লোক। রেণুকাও উপস্থিত আছেন সেখানে। মাধুর্যের এমন কর্মকাণ্ড দেখে হতবাক তিনি। পাশে থাকা বিভোরকে হিসহিসিয়ে বলে ওঠেন, দেখেছিস মেয়ের কাণ্ড? যাই হয়ে যাক, ওকে বিয়ের কনে সেজে বসতে হবে? আহ মা, তুমি যা জানো না তা নিয়ে কথা বলবে না। চুপ করো। বিরক্তির সুরে রেণুকা মুখ ভেঙচি দিয়ে ওপরে ওঠেন সবার সাথে। দরজা খুলে ভেতরে আসে মাধুর্য। পেছনে পেছনে আসে অনুভব সহ অনেকেই। ঘরের ভেতরে ঢুকতেই রক্তের গন্ধে অনুভবের মাথা চক্কর দিয়ে ওঠে। নিজেকে স্বাভাবিক করে নেয় সে। মাধুর্য গিয়ে বেডের ওপাশে বসে পড়ে। সবাই তাকে অনুসরণ করতে গিয়ে বেডের ওপাশে কবিতার রক্তাক্ত শরীর দেখে সবাই যেন আকাশ থেকে পড়ে। কেউ কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাধুর্য মূর্তির মতো কবিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেন কবিতা গভীর ঘুমে ঘুমিয়েছে আর মাধুর্য তাকে ঘুম পাড়াচ্ছে। কবিতা মা এসে বসে পড়েন কবিতার মৃতদেহের সামনে। চিৎকার দিয়ে কান্না শুরু করেন উনি। নিজের মেয়ে ছাড়া কেউ নেই উনার। সেই মেয়ে আজ উনাকে একা ছেড়ে চলে গেল। এর থেকে বেশি কষ্টের আর কি কিছু হতে পারে? স্বামীহাও গুটি গুটি পায়ে এসে বসে পড়ে মাধুর্যের পাশে। মাধুর্যের কাঁধে হাত রাখতেই মাধুর্য মলিন হেসে বলে, দেখো কবিতা কিভাবে ঘুমোচ্ছে। ও আর উঠবে না স্বামীহা আপু। সবাই ভেঙে পড়ে। অনুভব বুকে হাত রেখে কবিতাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। ভ্রু কুচকে কবিতার গালে, হাতে, গলায় লাগা আঘাতগুলো পর্যবেক্ষণ করে সে। এ আঘাত কোনো মানুষের হতেই পারে না। প্রণয় এই পরিস্থিতিতে বলে ওঠেন, কে কবিতাকে এভাবে মারল? এটা আমাদের আগে জানা জরুরি। হ্যাঁ, ঠিক বলছিস মাধুর্য, তুমি তো কবিতার সাথেই ছিলে। কি করে ওর সাথে এসব ঘটল? সব সন্দেহ কিন্তু তোমার যাচ্ছে। মাধুর্যকে উদ্দেশ্য করে সন্দেহী কণ্ঠে বলে ওঠেন প্রলয়। সঙ্গে সঙ্গে মাধুর্য তাচ্ছিল্যের সাথে হাসে। অনুভবের বুকের ভেতরটা ধক করে ওঠে মাধুর্যের হাসিটা। ও ভীষণ কষ্ট পেয়েছে। মাধুর্যের চোখও পড়তে পারছে। ওর চোখের মাঝে ফুটে উঠেছে হাজারো যন্ত্রণা। সেই যন্ত্রণা গ্রাস করে ফেলছে সবকিছু। তবে কিছু বলছে না অনুভব। ও কবিতাকে দেখছে। কবিতার মৃত্যু একদমই চায়নি সে। কবিতা নিঃসন্দেহে ভালো মনের মেয়ে ছিল, যাকে বলে একদমই সরল। সে ধীর পায়ে গিয়ে হাঁটু ভাঁজ করে মাধুর্যের সামনে বসে। সবার সামনেই ওর গালে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, কি হয়েছিল তখন? আমাদের খুলে বলো। কিছুক্ষণ আগে স্বামীহার সঙ্গে দ্রুত কবিতার বাড়িতে প্রবেশ করে। ইতিমধ্যে কবিতা কয়েকবার ফোন করেছে। বারবার বলছে, মাধু, আমার বিয়ের সময় এসেছে। আজ অন্তত লেট করিস না। তাড়াতাড়ি আয়। বউ সাজাবি কিন্তু শুধু তুই। আধ ঘন্টা আগে লাস্ট কল করেছিল কবিতা। নিজের মনকে শক্ত করে অবশেষে কবিতাকে বউ সাজানোর উদ্দেশ্যে পা রাখে মাধুর্য। প্রথমেই কবিতার মাতাকে দেখে দ্রুত এগিয়ে আসেন। নরম সুরে বলেন, কবিতা সেই থেকে একা বসে আছে। বিয়ের কনেকে একা ছাড়তে নেই। তুমি যখন এসেছো একটু যাও না ওপরে। মাধুর্য বিনিময়ে মিষ্টি হাসি দিয়ে স্বামীহার সঙ্গে ওপরে উঠে আসে। রুমে ঢুকেই তাড়াহুড়ো করে বলে ওঠে, কবিতা, আমি এসেছি। আয় তোকে তৈরি করিয়ে দিই। সময় নেই হাতে। প্রত্যুত্তরে কবিতার কোনোরকম আওয়াজ পায় না মাধুর্য। তাকে দেখে কবিতা কোনো সাড়া দেবে না, বিষয়টা অবিশ্বাস্য। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকায় সে। কবিতাকে না পেয়ে ওয়াশরুম ও বেলকনি চেক করা হয়। কবিতা নেই। স্বামীহা কপালে হাত দিয়ে হতভম্ব হয়ে বলে, এই মেয়েটা কোথায় গেল? জানি না স্বামীহা আপু, আন্টি তো বলল ও ওপরেই আছে। কথা বলতে বলতে একটা শব্দে কান খাড়া করে মাধুর্য। কোনো জন্তুর আওয়াজ শুনতে পাচ্ছে সে। চোখ ছোট ছোট করে বেলকনির দিকে তাকায় মাধুর্য। স্বামীহা কিছু বলতে নিলে ইশারায় তাকে থামিয়ে দেয় সে। ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। ফিসফিস করে বলে ওঠে, কিছু শুনতে পাচ্ছ স্বামীহা আপু? স্বামীহা মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না জানায়। রেলিং ধরে নিচে কান পেতে থাকে মাধুর্য। আওয়াজ নিচ থেকে আসছে। আর একটা মেয়েলি আওয়াজও আসছে।
দেরি না করে রেলিংয়ের ওপরে উঠে এক লাফ দেয় মাধুর্য। স্বামীহা মৃদু চিৎকার দিয়ে বলে, সাবধানে। কি করছিস? পেছনে জঙ্গল, সে কারণেই তো ওখানে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। স্বামীহার কোনো রকম কথা না শুনেই বিদ্যুতের গতিতে উধাও হয়ে যায় মাধুর্য। মাধুর্য যত এগুতে থাকে ততই প্রখর হতে থাকে মেয়েলি গোঙানি। অন্ধকারেও তার কাছে সবই স্পষ্ট। তাই চলতে সমস্যা হচ্ছে না ওর। আরও কয়েক ধাপ এগুতেই ওর চোখে পড়ে উপুর হয়ে পড়ে থাকা একটা মেয়ের দিকে। আকাশ থেকে পড়ে মাধুর্য, তার দুটো পা কাঁপতে শুরু করে। পড়ে থাকা মেয়েটা মৃদু নড়ছে আর সাহায্য চেয়ে চলেছে। তৎক্ষণাৎ কারো ধ্রুপধাপ পায়ের শব্দে মাথা উঠিয়ে সামনে তাকায় মাধুর্য। দ্রুত গতিতে সামনে এগিয়েও যখন কাউকে দেখতে পায় না তখন ফিরে আসে রক্তাক্ত জখম হয়ে পড়ে থাকা মেয়েটার কাছে। মেয়েটাকে সোজা করতেই চোখে ভরে ওঠে পানি। আধো আধো করে তাকানোর চেষ্টা করছে কবিতা। তার চোখ বারংবার বন্ধ হয়ে আসছে। অতি কষ্ট করে মাধুর্যকে দেখতে পেয়ে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে কবিতার। তার আশা, তার মাধু তাকে ঠিক বাঁচিয়ে নিতে পারবে। আটকা আটকা গলায় বলার চেষ্টা করে, মা, মাধু, আমাকে বাঁচা। মাধুর্য কবিতার রক্তে মাখামাখি হাতটা নিজের গালের সঙ্গে চেপে ধরে। সবটা একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। হু হু শব্দ করে কেঁদে ওঠে মাধুর্য। ওরা কারা ছিল? কেন তোর এই অবস্থা করল? ওরা ভয়ানক প্রাণী। কি যেন বলছিল? আমি ভাবনা নাকি যেন একটা। আমি বাঁচতে চাই মাধু। কবিতার হাত ছেড়ে দ্রুত উঠে দাঁড়ায় মাধুর্য। কবিতাকে উঠানোর অনেক চেষ্টা করেও সফল হয় না সে। কবিতার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। চোখ বড় বড় করে শ্বাস তুলছে সে। সেই সঙ্গে বেড়ে চলেছে মাধুর্যের ভয়। নিজের ছোটবেলার বন্ধুকে হারানোর ভয় তাকে ঝেঁকে ধরেছে। এখন যদি কবিতাকে বাঁচাতে সে সক্ষম না হয় তবে নিজেকে ব্যর্থ বলে মনে হবে তার। মাধুর্যের চোখ থেকে পড়ছে অজস্র ফোঁটা ফোঁটা পানি। অবশেষে হার মেনে চোখ বন্ধ করে নিজের আসল রূপ ধারণ করতে বাধ্য হয় মাধুর্য। হালকা অবয়ব দেখে চোখ বড় বড় করে চেয়ে থাকে কবিতা। কথা বলার মতো শক্তি বেঁচে নেই তার মাঝে। মাধু, তুই, আমি কোনো সাধারণ মানুষ নই কবিতা। এসব বলার সময় নেই আমার হাতে। তোকে ঠিক করতে হবে। কবিতাকে দুই হাতে তুলে নেয় মাধুর্য। দ্রুত পায়ও এড়িয়ে চলে আসে বাড়ির পেছনে। স্বামীহা সেখানেই অপেক্ষা করছিল বেশ চিন্তিত হয়ে। বাড়ির অন্য কাউকে জানাতেও পারছিল না ব্যাপারটা। তাহলে অনেকে তিলকে তাল বানাতে দুইবারও ভাবত না। মাধুর্যের সঙ্গে কবিতাকে সেই অবস্থায় দেখে মাথা ঘুরতে শুরু করে স্বামীহার। একে তো কবিতার রক্তাক্ত অবস্থা, তার ওপর মাধুর্যের এমন ভয়ানক রূপ। স্বামীহা এত শখ সহ্য করতে পারে না। হাঁ করে চেয়ে দেখে। মাধুর্য কষ্ট করে বলে, স্বামীহা আপু, সাহায্য করো। কবিতাকে কারা যেন মেরেছে। হতভম্বতা কাটিয়ে মাধুর্যকে সাহায্য করে স্বামীহা। বেডের নিচে শুইয়ে দেওয়া হয় কবিতাকে। মাধুর্য দ্রুত উঠে পড়ে, আমি নিচে যাচ্ছি, আন্টিকে সব বলছি, ডক্টর ডাকছি, তুই ঠিক হয়ে যাবি কবিতা। কিচ্ছু হবে না তোর। আর এক ধাপও যেতে পারে না মাধুর্য। কেননা পেছনে থেকে কবিতা তার হাত ধরে রেখেছে। অস্থিরতা নিয়ে তাকায় মাধুর্য। আমার কাছে বসো, আমি তোকে কিছু কথা বলবো। কবিতা, দেখ এখন কথা বলার সময় নয়। তোকে ঠিক হতে হবে। তারপর যা বলার বলিস। কবিতা কষ্ট করে মাথায় নাড়ায়। মনে একরাশ যন্ত্রণা নিয়ে বলে, এখন কথাগুলো না বললে আর কখনোই হয়তো বলতে পারবো না। আমার সময় ফুরিয়ে আসছে। শেষ সময় আমাকে দে প্লিজ। মাধুর্য আরও অস্থির হয়ে ওঠে। কবিতা কি বলছে তাকে? তাহলে কি সেও অন্যদের মতোই তাকে ছেড়ে চলে যাবে তার থেকে দূরে? কবিতা মাধুর্যকে বসায়। রক্তমাখা হাত মাধুর্যের গালে রেখে বলে, অনুভব তোকে ভালোবাসে না রে? চমকিত হয়ে তাকায় মাধুর্য। উত্তেজিত হয়ে বলে, এসব কথা এই সময় না বললেই নয়। আমার শেষ ইচ্ছে রাখবি মাধু? অতি দ্রুততার সাথে কবিতার মুখে হাত রাখে মাধুর্য। মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে কাঁদতে কাঁদতে বলে, শেষ ইচ্ছে বলিস না, আমাকে ছেড়ে যাস না প্লিজ। কাকে আমি আমার মনের সব কথা শেয়ার করব তুই গেলে? কার মুখে সবসময় কথার পপকর্ন ফুটবে? কে আমাকে অতিষ্ঠ করবে? যাস না প্লিজ। কবিতা প্রত্যুত্তরে শুধু তার টেবিলের দিকে ইশারা করে। আর শেষবারের মতো বলে, অনুভবের সঙ্গে বিয়ে করে সুখী থাকবি। ওপর থেকে দেখব। আর হাসব। শেষ নিঃশ্বাস ফেলে এবং শেষ হাসি হেসে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায় কবিতা। স্বামীহা আর মাধুর্য দুজনেই চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফ্লোরে মাথা ঠেকিয়ে অনর্বত কাঁদতে থাকে মাধুর্য। স্বামীহার সবটা গরমিলে লাগছে। কবিতার এমন ভয়ানক মৃত্যু অবিশ্বাস্য হয়ে উঠেছে। মাধুর্যের কাঁধে হাত রাখতেই চোখের পানি মুছে উঠে দাঁড়ায় মাধুর্য। টেবিলের কাছ গিয়ে গ্লাসের নিচে চেপে রাখা একটা চিঠি আবিষ্কার করে সে। ধীরে ভাঁজ খুলে কবিতার লিখা সুন্দর হয়ে ভেসে ওঠে। কবিতার দিকে ফোলা ফোলা চোখে তাকিয়ে মনে মনে চিঠি পড়তে শুরু করে মাধুর্য। মাধু, বুঝতে হয়তো দেরি হয়েছে, কিন্তু বুঝে ফেলেছিলাম তুই অনুভবকে ভালোবাসিস। তাও প্রচণ্ড ভালোবাসিস। আমি যেদিন তোকে আমার আর অনুভবের বিয়ের কথা বলেছিলাম, সেদিনই আমার সন্দেহ হয়, পুরোপুরি নিশ্চিত হয় তখন, যখন অনুভব নিজে আমাকে ফোন করে সবটা বলেছিল। সেদিন ওর কণ্ঠে আমি তোর জন্য ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। অনুভবের কণ্ঠে ছিল তোকে না পাওয়ার এক অসামান্য যন্ত্রণা, যা যে কোনো মানুষকে ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য যথেষ্ট। কষ্ট হয়েছিল বটে, কিন্তু মনে হলো আমি অনুভবকে আমিও ভালোবেসেছিলাম। কিন্তু তোদের দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে অবস্থান করতে চাই না আমি তাই তোদের বিয়ে দেওয়ার মতো বর্ষর সিদ্ধান্ত নিলাম। বর্তমানে আমি ঠিক সে কারণেই কনে সেজেছি। এটা কবিতার শেষ ইচ্ছে ছিল। যদি বিশ্বাস না হয় স্বামীহা আপুকে জিজ্ঞেস করে দেখুন। কবিতার নিস্তেজ মুখের দিকে একমনে তাকিয়ে বলে মাধুর্য। সবাই স্তব্ধ হয়ে পড়ে। আশেপাশে বিরাজ করে পিনপিনে নীরবতা। প্রলয় সিনহা বিস্ময়ের চোখে তাকিয়ে আছেন কবিতার পানে। তাহলে কি উনি না জেনেই ভাবনার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিলেন নিজের ছেলের? এরই মাঝে সবাইকে চমকে দিয়ে অনুভব মাধুর্যের হাতে হাত রেখে দাঁড় করাই। সবাই আরও একবার চমক খায়। মাধুর্য যেন রোবট হয়ে পড়েছে নিজের প্রিয় বান্ধবীকে হারানোর শোকে। অনুভব মাধুর্যকে নিয়ে এসে দাঁড়ায় প্রলয়ের সামনে। চোয়াল শক্ত করে বলে, ড্যাড, তোমার কথা অনেক শুনেছি। মায়ের দোহাই দিয়ে বিয়ে চেয়েছিলে। তুমি বলেছিলে এই বিয়ে আমাকে করতেই হবে। আমি এই বিয়ে করব। মাধুর্যকে বিয়ে করতে চাই আমি। প্রলয় কি বলবেন ভেবে পায় না। মাধুর্য তার ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে থাকে অপলক চোখে। অনুভবও মাধুর্যের দিকে এক পলক চেয়ে বলে, বিয়ে করতে চাও না তুমি? অন্তত কবিতার শেষ ইচ্ছে রাখার জন্য। চোখে চোখ রেখে মৌনতা অবলম্বন করে মাধুর্য। তার মৌনতা অনুভবকে বুঝিয়ে দেয় মাধুর্যের মতামত। কবিতার মা দুর্বল গলায় বলেন, আমিও চাই আমার মেয়ের শেষ ইচ্ছে রাখতে। অনুভব পাত্রপক্ষ, আপনারা ফিরে যাবেন না। মাধুর্য ভালো মেয়ে, কোনো কিছুতে কমতি নেই তার। এটা অদ্ভুত, কিন্তু আমার মেয়ের শেষ ইচ্ছে। তাই আমিও চাই বিয়েটা হক। প্রণয় প্রলয়ের কানে কানে বলেন, প্রলয় ভাই, বিয়েটা মেনে নেওয়াই ভালো। আমার মনে হয় ভাবনা কবিতাই ছিল। মাধুর্য সাধারণ মানুষ। প্রলয় হাফ ছেড়ে বলেন, ঠিক আছে, আমি বিয়েতে রাজি। মাধুর্যকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই।